আসসালামু আলাইকুম। RedTechofficial আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হেডিং ট্যাগ কি এবং কিভাবে হেডিং ট্যাগ ব্যবহার করবেন। আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অ্যাডভান্স একটি কোর্স আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে যাচ্ছি। যারা কোর্সটিতে এনরোল করতে চান তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হেডিং ট্যাগ এবং কিভাবে হেডিং ট্যাগটা আপনাদের টোটাল আর্টিকেলে অপটিমাইজ করবেন। আমরা জানি H1 থেকে H6 6টা হেডিং ট্যাগ রয়েছে। তো এই হেডিং ট্যাগগুলো কোন সময়ে কোনটা ব্যবহার করব এবং কোন হেডিং ট্যাগ কি কতবার ব্যবহার করব এটার একটা কিন্তু গুগলের একটা গাইডলাইন রয়েছে। সেই গাইডলাইনগুলো না জানার কারণে আমরা খুব সুন্দরভাবে কন্টেন্ট বা আর্টিকেল পাবলিশ করার পরেও আমাদের আর্টিকেলটা র্যাঙ্ক করে না, অর্থাৎ অর্গানিকলি র্যাঙ্ক করে না। আর আপনি যদি প্রপার ওয়েতে অপটিমাইজ করে আপনার হেডিং ট্যাগগুলো ব্যবহার করতে পারেন তাহলে খুব দ্রুত বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করার পরে আপনি কিন্তু আপনার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আপনার আর্টিকেলটি অর্গানিকলি র্যাঙ্ক করতে সক্ষম হবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের প্রপারলি একটা গাইডলাইন দিব কিভাবে আপনারা আপনাদের কন্টেন্টের ভিতরে হেডিং ট্যাগটা প্রপারলি ইউজ করতে পারবেন এবং কোন হেডিং ট্যাগটা কিভাবে ইউজ করবেন এবং কোথায় কোন হেডিং ট্যাগটা প্লেসমেন্ট করবেন এই বিষয় নিয়ে টোটাল আজকের ভিডিওটি সম্পূর্ণ এই টপিকটা নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি শুরু করার একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে রাখতে ভুলবেন না। এবং পাশাপাশি আমি আমার প্রত্যেকটা মার্কেটিং টিপস ইনস্টাগ্রামে আপলোড করে যাচ্ছি। যারা ইনস্টাগ্রাম ইউজ করেন তারা আমাকে এখনই ইনস্টাগ্রামে ফলো করে রাখবেন, কারণ আমি বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল বিভিন্ন টিপস মার্কেটিং বিভিন্ন আইডিয়াগুলো আমি ইনস্টাগ্রামে শেয়ার করে থাকবো। সো আমাকে ইনস্টাগ্রামে এখনই ফলো করে রাখবেন। তো চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা কথা বলবো হেডিং ট্যাগ নিয়ে। আমাদের অনেকেরই হেডিং ট্যাগ সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে। আজকের ভিডিওটি কমপ্লিটলি যদি আপনারা দেখেন হেডিং ট্যাগ সম্পর্কে অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন এবং হেডিং ট্যাগ কীভাবে প্রপার ওয়েতে আপনি আপনার ব্লগ পোস্টে ব্যবহার করবেন সে বিষয়ে একটি অ্যাডভান্স গাইডলাইন দেওয়ার ট্রাই করবো আমি আপনাদেরকে। সো প্রথমে আপনাদের মোস্ট কমন কিছু কোশ্চেন, সেই কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে নিই হেডিং ট্যাগ সম্পর্কে। নাম্বার 1 হচ্ছে কেন আপনি হেডিং ট্যাগটা ইউজ করবেন। এটা একটা অনেক বেশি একটা সবার একটা জানার একটা কোশ্চেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে হেডিং ট্যাগটা আসলে কিসের কাজ করে। আমি আপনাদেরকে র্যান্ডমলি যদি আমি একটা পোস্ট যদি আমার ব্লগের যদি একটা পোস্ট যদি আমি আপনাদেরকে ওপেন করে দেখাই, তো সে হেডিং ট্যাগ সচরাচর ইউজ করা হয় কোনো কন্টেন্টকে স্ট্রাকচার দেওয়ার জন্য বা কোনো কন্টেন্টের টেক্সটের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা বোঝানোর জন্যই আসলে হেডিং ট্যাগটা ব্যবহার করা হয়। হ্যাঁ, আপনার আর্টিকেলের বিভিন্ন সেকশন সম্পর্কে ধারণা দিবে হচ্ছে হেডিং ট্যাগ, ঠিক আছে। যেমন আমার এখানে এই যে আমি একটা H1 ট্যাগ ইউজ করেছি, হাউ টু রাইট SEO ফ্রেন্ডলি আর্টিকেল। হ্যাঁ, এরপরে এই হেডিং ট্যাগ H1 ট্যাগটার নিচে আমি একটা H2 ট্যাগ দিয়েছি যেখানে আমি লিখেছি আউটলাইন বা স্ট্রাকচার, কন্টেন্টের স্ট্রাকচার সম্পর্কে আমি আলোচনা করেছি পরবর্তী হেডিংয়ে। সো এখানে একজন ইউজার প্রথমে বুঝতে পারছে আমার মূল বিষয়টা হচ্ছে আমি কথা বলবো হচ্ছে হাউ টু রাইট SEO ফ্রেন্ডলি আর্টিকেল, এবং দেন আমি সেটাকে স্ট্রাকচারাইজ করলাম বা একটা বিভাগে ভাগ করে নিলাম, সেটা হচ্ছে আউটলাইন বা স্ট্রাকচার। আশা করছি আপনি বুঝতে পারছেন হেডিং ট্যাগটা আসলে কিভাবে হেল্প করে। এরপরে রয়েছে কয় ধরনের হেডিং ট্যাগ রয়েছে। সচরাচর আমরা যখন ব্লগে কাজ করব, ওয়েবে কাজ করব, তখন আমরা যেই CMS ব্যবহার করি না কেন হেডিং ট্যাগ কয় ধরনের রয়েছে। সো একবারে খুবই ইজি একটা কোশ্চেন এবং এই কোশ্চেনের আনসারটা হচ্ছে হেডিং ট্যাগ রয়েছে H1 থেকে H6 পর্যন্ত। আমরা পরবর্তী সেটা এক্সাম্পলও দিব H1 থেকে H6 কিভাবে আপনারা ব্যবহার করবেন। সো আমরা জানতে পারলাম কি হেডিং ট্যাগ 6 ধরনের রয়েছে, H1 ট্যাগ থেকে শুরু করে H6 পর্যন্ত হেডিং ট্যাগ রয়েছে। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন যে H1 ট্যাগ এবং H6 ট্যাগের গুরুত্ব কি একই? না, অবশ্যই H1 ট্যাগ এবং H6 ট্যাগের গুরুত্ব একই না। সাধারণত H1 ট্যাগ হচ্ছে মূল শিরোনাম, ঠিক আছে। ধরা যাক এটা হচ্ছে H1 ট্যাগ, কিভাবে ক্লিয়ার SEO ফ্রেন্ডলি আর্টিকেল লিখবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার মূল টাইটেল, এই টাইটেলের আন্ডারে আমি যে H1 ট্যাগটা ইউজ করেছি সেটা হচ্ছে হাউ টু রাইট SEO ফ্রেন্ডলি আর্টিকেল। এটা হচ্ছে আমার কি H1 ট্যাগ, ঠিক আছে। তো H1 ট্যাগটা যদি মূল শিরোনাম হয় কোনো আর্টিকেলের, দেন H2 ট্যাগটা হচ্ছে সেটা একটা বিভাগ। আমি কি আপনাদের বোঝা পেরেছি? H1 ট্যাগটা হচ্ছে একটা মূল শিরোনাম, H2 ট্যাগ হচ্ছে একটি বিভাগ এবং H3 যে ট্যাগটা রয়েছে সেটা হচ্ছে একটি উপবিভাগ। সো আমরা বুঝতে পারছি যে H1টা হচ্ছে সবচেয়ে মূল যে শিরোনাম সেটা থাকবে, H2 ট্যাগ হচ্ছে সেই শিরোনামের একটি বিভাগ এবং H3 ট্যাগ হচ্ছে সেই বিভাগের একটি উপবিভাগ। এভাবে বিভিন্ন বিভাগ থেকে উপবিভাগে পার্থক্যর জন্য আমরা সাধারণত H1 থেকে H6 ট্যাগ ব্যবহার করে থাকি আমাদের আর্টিকেলের ভিতরে। ওকে, এবার আসা যাক
কোনো কন্টেন্টের ভিতরে আপনি একটা কন্টেন্ট বা একটা আর্টিকেল লিখেছেন, যেমন আমি এখানে একটা আর্টিকেল লিখেছি, এই আর্টিকেলটা হতে পারে বাংলা, হতে পারে ইংলিশ, এই আর্টিকেলটার রিডেবিলিটি স্কোর বাড়ানোর জন্য কি হেডিং ট্যাগটা কি অ্যাকচুয়ালি কাজ করে কিনা, ঠিক আছে? একটা মোস্ট কোশ্চেন, ক্যান হেডিং ট্যাগ অ্যাকচুয়ালি ইনক্রিজ রিডেবিলিটি বা রিডিং রিডেবিলিটি, যেটা আমরা বলে থাকি। ওয়ার্ডপ্রেসের ভিতরে আমরা অনেকে ইয়োস্ট এসইও ব্যবহার করি বা অল ইন অল এসইও প্লাগইন ব্যবহার করেছি, এখন নতুন আসছে র্যাঙ্ক ম্যাথ, ঠিক আছে? এই ধরনের যে আমরা এসইও টুলসগুলো ব্যবহার করে থাকি, সেই টুলসগুলোতে আমরা দেখব যে আমাদের কন্টেন্টের কোনো কন্টেন্ট যখন আমরা লিখি, তখন সেই কন্টেন্টের ভিতরে একটা রিডেবিলিটি স্কোর নিচে আসে। আমার একটা র্যাঙ্ক ম্যাথ রয়েছে, র্যাঙ্ক ম্যাথের সবচেয়ে রিডেবিলিটি স্কোরটা, আমরা আর্টিকেলের টাইটেল দেইনি, আমি আমার আর্টিকেলের কন্টেন্ট দেইনি, এই কারণে এখানে 0 দেখাচ্ছে। সো এই যে রিডেবিলিটি স্কোর মানে হচ্ছে কোনো ইউজার আপনার আর্টিকেলটা পড়ে কতটুক সে ইউজার ফ্রেন্ডলি হচ্ছে আপনার আর্টিকেলটি, সেটাই হচ্ছে রিডেবিলিটি। সো এই যে হেডিং ট্যাগগুলো আমরা ব্যবহার করি, লাইক এটা হচ্ছে H1 ট্যাগ, এটা হচ্ছে H2 ট্যাগ, এই H1, H2, H3 এই ট্যাগগুলো ব্যবহার করার মাধ্যমে কি রিডেবিলিটি স্কোরটা বাড়ে? ইয়েস, অ্যাকর্ডিং টু ইয়োস্ট এসইও, তারা বলে yoast.com যেটা বলে থাকে সেটা হচ্ছে, যখন আপনি কোনো কন্টেন্টের ভিতরে আপনি যখন কোনো টেক্সট লিখবেন, সেই টেক্সটটা যদি 250 থেকে 300 শব্দের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ 200 থেকে 250 থেকে 300 শব্দের মধ্যে হয়ে থাকে, সেখানে আপনি একটা কি ইউজ করুন, হেডিং ট্যাগ ইউজ করুন। তাহলে যেটা হবে, এটা হতে পারে H2, এটা হতে পারে H3, বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা ব্যবহার করবেন, যার ফলে কি হবে, আপনার যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টের রিডেবিলিটি স্কোরটা বৃদ্ধি পাবে। এখন আমি আপনাদেরকে সে ফর এক্সাম্পল যদি আমি আপনাদেরকে বলি, এক্সাম্পল স্বরূপ আমি যদি দেখাই, আমার কন্টেন্ট হচ্ছে টাইটেল, তো এই টাইটেলের আন্ডারে আমি কি করব, একটা হেডিং ট্যাগ ইউজ করব। প্রথমে আমি এটা একটা শর্ট একটা ব্রিফ দিয়ে দিতে পারি, কিভাবে অনলাইন থেকে আয় করা যায়, এভরিথিং। দেন আমি এটাকে কি করব, আমি এটাকে হেডিং ট্যাগটাকে আমি কি করব, বের করব। তো সেভাবে সাধারণত ওয়ার্ডপ্রেসে যেটা করবেন, আপনি কোনো টেক্সটকে সিলেক্ট করে সেখানে এই যে হেডিং নামে একটা অপশন পাবেন, তো হেডিং নামে এই অপশনটা যখন আপনি ক্লিক করবেন, তখন দেখবেন আপনার এই যে রাইট কর্নারে বিভিন্ন লেভেল রয়েছে, H1, H2, H3, H4, H5, H6। তো আমি আগেই বলেছি H1টা ব্যবহার করবেন হচ্ছে আপনি শুধুমাত্র মূল শিরোনামের ক্ষেত্রে, অর্থাৎ আপনি কোনো কন্টেন্ট লিখছেন, সেই কন্টেন্টের মূল শিরোনামের ক্ষেত্রে আপনি H1 ট্যাগটা ব্যবহার করবেন। H2 হচ্ছে সেই মূল শিরোনামের একটি বিভাগ হিসেবে আপনি ব্যবহার করবেন H2 ট্যাগটাকে, এবং H3 হচ্ছে সেই বিভাগের উপবিভাগ হিসেবে ব্যবহার করবেন। সো আমরা এখানে প্রথমে আমরা কি করব, H1 হিসেবে এটা ব্যবহার করব। তো H1 ট্যাগটা ইউজ করার আরো কিছু গাইডলাইন রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আপনি H1 ট্যাগটা অবশ্যই H1 ট্যাগের ভিতরে আপনার ফোকাস কিওয়ার্ড রাখবেন, অর্থাৎ এই কিওয়ার্ডটা যেন অবশ্যই মিনিংফুল হয় এবং এটার জন্য একটা সার্চ ভলিউম হয়, এবং এই H1 ট্যাগটা যেন অবশ্যই 20 তো না, অবশ্যই 40 বা 50-র আগে কোনো সেন্টেন্স কমপ্লিট হয় না, 20-র ভিতরে সচরাচর কমপ্লিট করা যায় না। সো আপনারা 50 থেকে 70 ক্যারেক্টারের ভিতরে রাখার চেষ্টা করবেন আপনাদের H1 ট্যাগটি। সো আরেকটা প্রশ্ন এখানে রয়েছে, কিছুদিন আগে গুগলের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট রয়েছে, সেখানে জন মুলারকে আপনারা অনেকে চিনেন, জন মুলারকে একজন ব্যক্তি কোশ্চেন করেছিল যে ক্যান আই ইউজ H1 ট্যাগ মাল্টিপল টাইম ইন মাই ওয়েব পেজ, অর্থাৎ আমি কি আমার ওয়েব পেজের ভিতরে মাল্টিপল টাইম H1 ট্যাগটা ব্যবহার করতে পারবো কিনা। একটা সময় এসইও একটা প্র্যাকটিস দেখা দিত, অনেক বড় বড় এসইও এক্সপার্টরা বলতো যে আপনি H1 ট্যাগটি অনলি একবার ব্যবহার করবেন, H2 আপনি যত খুশি তত আপনার টেক্সটে ব্যবহার করতে পারবেন। তখন জন মুলার, তিনি গুগলের অনেক বড় একজন প্রতিনিধি হিসেবে কাজ করছে, আমরা গুগলের সার্চ ইঞ্জিনের যত আপডেট রয়েছে সব জন মুলার থেকে পাই। তিনি বলেন যে ইয়েস, ইউ ক্যান ইউজ H1 ট্যাগ অ্যাজ ইউ ক্যান, মানে আপনি যতবার চান, ঠিক আছে, যতবার চান আপনি চাইলে কি করতে পারেন, আপনি H1 ট্যাগটা ব্যবহার করতে পারেন আপনার টেক্সটের ভিতরে, অর্থাৎ একবার নয়, আপনি মাল্টিপল টাইম ব্যবহার করতে পারেন। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এটা কিন্তু বেস্ট প্র্যাকটিস না। কি জন্য বেস্ট প্র্যাকটিস না? H1 ট্যাগটা কিন্তু সচরাচর একটু বড় হয়, অর্থাৎ আপনি যখন কোনো কন্টেন্ট লিখবেন, সেই কন্টেন্টের ভিতর যখন আপনি H1 ট্যাগটা ব্যবহার করবেন, এটা দেখবেন একটু অন্য আর্টিকেলগুলোর থেকে একটু বিগ, একটু বড়, ঠিক আছে? সো যেটা মানে আলাদাভাবে যেটাকে কি করা হয়, ফাইন্ড আউট করা যায় H1 ট্যাগটা। তো আপনি যদি ঘন ঘন H1 ট্যাগটা দেন, আপনার কন্টেন্টের কিন্তু যে স্ট্রাকচার রয়েছে বা কন্টেন্টের যে একটা লুক রয়েছে, সেই লুকটা কিন্তু নষ্ট হয়ে যাবে ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, অনেক বড় বড় মার্কেটার বলে থাকে যে তারা হেডিং ট্যাগের ভিতরে যখন তারা তাদের ফোকাস কিওয়ার্ড ব্যবহার করে এবং সেটা H1 ট্যাগের ভিতরে রাখে, এটা আলাদা একটা বুস্ট আপ দেয় তার ওয়েব পেজের ভিতরে। কারণ হচ্ছে কি, এটা যেহেতু ইউজার এটাকে আলাদাভাবে ফাইন্ড আউট করে আপনার হেডিং ট্যাগটাকে, এবং সেটা দেখে সে মনোযোগী হয়ে আপনার ওয়েব পেজের ভিতরে দীর্ঘক্ষণ সে অবস্থান করে,
সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় বলি যে সাধারণত আপনি কি H6 পর্যন্ত ব্যবহার করবেন আপনার ব্লগের ভিতরে? না, সচরাচর সবচাইতে বেশি ব্যবহার দেখা যায় H3 পর্যন্ত। H4, H5, H6 খুব একটা বেশি কেউ ব্যবহার করে না। তারপর আপনি বড় বড় যারা অ্যাফিলিয়েট মার্কেটার রয়েছে, ব্লগার রয়েছে, তাদেরকে সাথে বিভিন্ন ডিসকাশন বা তাদের সাথে বিভিন্ন কমিউনিকেশনে জানতে পারেন যে তারা H6 পর্যন্ত ব্যবহার করে কিনা। আমি পার্সোনালি H3 পর্যন্ত ব্যবহার করি। H2 ম্যাক্সিমাম আর্টিকেলে আমার H2 এবং H1 ব্যবহার করা হয়, বাট H3 পর্যন্ত খুব কম যায়। H3টা কি? H3 হচ্ছে আমার এই কন্টেন্ট, এটা হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন। এটা ধরি আমি যদি এটা যদি আমার H1 ট্যাগ হয়ে থাকে, তো এই কন্টেন্টের আন্ডারে আমি একটা বিষয় ইউজ করতে পারি। যেমন আপনি বিভিন্ন টপিক দিতে পারেন। যেমন আমি এখানে ব্যবহার করতে পারি ডিজিটাল মার্কেটিংটি মেক মানি অনলাইন করার একটা আলাদা ওয়ে। সো আমি এটা কি করলাম, এটাকে এই ট্যাগটাকে আমি H2 হিসেবে ব্যবহার করলাম। প্রথমটা আমার H1, পরেরটা হচ্ছে H2, ঠিক আছে? সো এই যে H2টা ট্যাগটা রয়েছে, এই H2 ট্যাগের আন্ডারে আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিংটা আরো বিভিন্ন সাব ক্যাটাগরি রয়েছে। যেমন ডিজিটাল মার্কেটিং আন্ডারে রয়েছে SEO। হ্যাঁ, তো এই যে ট্যাগটা রয়েছে, এই ট্যাগটা আমি ব্যবহার করতে পারি কি হিসেবে? H3 হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো H3 হিসেবে আমি এটা ব্যবহার করলাম, SEO। হ্যাঁ, এরপরে রয়েছে এখানে যদি আমি ব্যবহার করি সেটা হচ্ছে ব্লগিং, ঠিক আছে? এটাকে আমি H3 তে রাখতে পারি, দেখেন একটা সামঞ্জস্য রয়েছে আপনি বোঝার জন্য। ট্যাগগুলোর বোঝানোর বিভিন্ন একটা সামঞ্জস্য রয়েছে। যেমন ধরা যাক এই প্রথম যে ট্যাগটা, এটা অনেক বড়, এটা বুঝেই যাচ্ছে এটা হচ্ছে মূল আমার যে টপিক, সে টপিক হাউ টু মেক মানি অনলাইন। তো আমি বললাম যে মেক মানি অনলাইন আপনি বিভিন্নভাবে আয় করতে পারেন, তার মধ্যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিষয়গুলো শিখে আপনি আয় করতে পারেন। এটা হচ্ছে আমার একটা কি মানে আমার মূল শিরোনামের একটা কি বিভাগ। সো এই বিভাগের আন্ডারে, ডিজিটাল মার্কেটিং আন্ডারে আরো অনেকগুলো টপিক রয়েছে। SEO রয়েছে, অ্যাফিলিয়েট মার্কেটিং রয়েছে, ব্লগিং রয়েছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রয়েছে, এরকম অনেক ধরনের বিষয়ের টপিকগুলো জড়িত। সো সেগুলোকে আমি আবার কি করলাম, সাব হেডিং হিসেবে বা বিভাগের উপবিভাগ হিসেবে কি করলাম, লিখলাম। সো এইভাবে আপনি আপনার একটা কন্টেন্টের ভিতরে H1, H2, H3 ট্যাগ স্টেপ বাই স্টেপ ইউজ করতে পারেন। সচরাচর H3 পর্যন্তই বেশি ব্যবহার করা হয়। সো আশা করছি ওয়ার্ডপ্রেস সাইটের আপনারা বুঝতে পেরেছেন খুব সহজেই কিভাবে আপনারা H1, H2, H3 ব্যবহার করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা সবচেয়ে মোস্ট মানে রং একটা প্র্যাকটিস, সেটা হচ্ছে যে খুব বেশি H1 ট্যাগ দিলে মনে হয় আমার সাইটের পেনাল্টি খাবে বা এরকম কিছু আসলে নেই। এটা খুব একটা বেশি র্যাঙ্কিং ফ্যাক্টরের ক্ষেত্রে খুব বেশি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে না, বাট এটা একটা কি বলবো আমি মানে ইনডাইরেক্টলি র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, ঠিক আছে? সো এই ছিল H1 ট্যাগ বা H6 ট্যাগ পর্যন্ত হেডিং ট্যাগ ব্যবহার করার কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন্স। আশা করছি আপনাদের জন্য আজকের ভিডিওটা হেল্প করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আগামী পর্বে আসবো নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।